আচ্ছা, লেখার নিয়মটা হচ্ছে ওইটা, এই যে আপনি যেটা দিচ্ছেন ওইটা লেখা লাগবে না, ওইটা জাস্ট লেখাগুলা কিভাবে, ওটাও লেখা লাগবে না বলতে, ওটা যদি কেউ লিখতে চায় তাহলে এগুলো লিখে লিখে শেখা যায়। কিন্তু ওইটা হচ্ছে যে হরফগুলো কেমন হবে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে, হরফগুলো কেমন হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে আপনাদের আলোচনা করছিলাম লেকচার নাম্বার 9-10, ঠিক আছে, 10-এ আমরা 10-এ মাদ আলোচনা করছিলাম, মনে আছে কিনা? জি জি। সাবিরুল ইসলাম ভাই, মাদের কথা কি মনে আছে, পড়ছিলেন আপনি ক্লাস? মাদ মাদ আপনাদের দুইজনের, আচ্ছা, মাদ পড়াইছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, কারো মনে নাই? দুইজনের, আনাল হক ভাইয়ের? ইয়া, হ্যাঁ, জি। নিয়মটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও, আর পেশের বাম পাশে, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও, তিনটা। আচ্ছা, যাদের মনে নাই আমি একটু সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে সব বলে দিতেছি। আসলে আপনারা মনে হয় পড়েন না বা পড়ার সময় পান না, এর জন্য পড়তেছেন না, এর জন্য আসলে না পড়লে তো করা যাবে না, না পড়লে তো আপনার মনে থাকবে না, তাই না? সবার জন্যই পড়া বিষয়টা পড়াই, আসলে পড়া বিষয়টা আমরা যেভাবে দেখি এভাবে পড়তেই হবে। তো সেটাই সেটাই সেটাই। আচ্ছা, আমরা রমাদানের পরে বেশ কিছু ক্লাস নিব, 10-12টার উপরে ক্লাস থাকবে রমাদানের পরে। তার আগে কিছু ক্লাস এখান থেকে শেষ করব, বাকি 10-12টা ক্লাস থাকবে, এবং সেই ক্লাসগুলো আমরা দীর্ঘ সময় নিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ, এবং পিছনে যত ব্যাক এই যে সমস্যাগুলো থাকবে এগুলো দিয়ে সমাধান করে নেব রমাদানের পরে। এবং টাইমটা আমরা সেট আপ করে নিব রাতে, একদম রাতে 9 বাংলা ইন্ডিয়ান সময়, কমসে কম 8:30-এর পরে, 9টায় হইতে পারে, 9 ইন্ডিয়ান টাইম। তো যেন সবাই অংশগ্রহণ করতে পারেন, এবং ওই সময়টা আমরা এই যে যে সমস্যাটা আছে রমাদান মাসে আমরা অনেকে পড়তেছি না, ক্লাস করতে পারতেছি না, এটা যেন ব্যাকআপ দিয়ে আমরা পুরোপুরি সুন্দর করে যেটা আমরা শুরু করছি এটা যেন শেষ করতে পারি। এবং ক্লাসটা অবশ্যই প্রতিদিন নেব, তখন কিন্তু রমাদানের পরে প্রায় ঈদের 4-5 দিন পরে সবাই ফ্রি হয়ে যাবেন, 5 দিন পরেই, 5 দিন পরে আমরা ক্লাস শুরু করব, সপ্তাহে একদিন 6 দিন ক্লাস নেব টানা, ঠিক আছে। ক্লাসগুলো তখন আমরা ব্যাকআপ দিয়ে নিব পুরোপুরি, যেন আমাদের তাসবিহটা আমরা কমপ্লিট করতে পারি, তখন প্রয়োজনে আমরা কিছু কিছু বিষয় এটা আলোচনা করব। তো এখন যে ক্লাসগুলো আছে অবশ্যই আমরা অংশগ্রহণ করব এবং পড়াগুলো পড়বো। এই যে মাদ যেটা ছিল এটা 10 নম্বর লেকচার শীট গত ক্লাসে ছিল, কিন্তু কেউ মনে নাই, মনে হয় কেউ পড়ে নাই। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া, ঠিক আছে, মাদ অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ স্বর করে পড়া, স্বরকে দীর্ঘ করে পড়া। হরকতের যে উচ্চারণটা আছে দ্রুত করতে হয়, সেটাকে একটু ছাড় দিয়ে টান দিয়ে পড়াকে হচ্ছে মাদ বলে। এই মাদ, এটা হচ্ছে হরফ আছে, মাদের হরফ আছে যেটাকে বেইজ বা মাদে আসলি বলে। এটা তিনটা, আলিফ ও ইয়া, জবরের পরে বা বাম পাশে, বাম পাশে আর পরে একই কথা, জবরের পরে খালি আলিফ, এবং পেশের পরে জজমওয়ালা ওয়াও, এবং জেরের পরে জজমওয়ালা ইয়া। এই তিনটা যখন হবে, এরকম যখন হবে যে জবরের পরে একটা খালি আলিফ লিখতেছেন এবং পেশের পরে একটা জজমওয়ালা ওয়াও হইতেছে, এইরকম করে যখন যজম ধরবে, আমরা তো যজমের ক্লাস অলরেডি করছি পিছনে, তো যজম যখন ধরবে এরকম হরকত, তখন এইটা এক আলিফ টেনে পড়তে হয়। এইটাকে মাদের হরফ বলে, যেহেতু এর মধ্যে আমরা আলিফ ও ইয়া পাইতেছি, তিনটা হরফ পাইতেছি, এজন্য এটাকে মাদের হরফ বলে। মাদের হরফ হইলে এইভাবে যদি হয় তাহলে এক আলিফটা দিয়ে পড়তে হয়, যেমন বা খালি আলিফ জবর, ঠিক আছে, বা খালি আলিফ জবর বা, তা খালি আলিফ জবর তা, কাফ খালি আলিফ জবর কা, মিম খালি আলিফ জবর মা, বা ওয়াও পেশ, বু বা ওয়াও পেশ, বু তা ওয়াও পেশ, তু কাফ ওয়াও পেশ, কু মিম ওয়াও পেশ,
মু বাই বি তাই তি কাফি কি মিমি মি। এগুলো গত ক্লাসে বলছিলাম, এগুলো আপনাদেরকে এখন আর বলার সময় নেই। এই হচ্ছে মাদের হরফ তিনটা, এটা বুঝছেন মাদের হরফ এই মতো যেটা বললাম। খুব একটা কথা না, আসলে আপনারা তো বড় মানুষ, আপনাদের জন্য এগুলো, বাচ্চাদের জন্য এগুলো অনেক কঠিন, কিন্তু আপনাদের কাছে কিন্তু খুব সহজ। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা, জেরের পরে জজমালা ইয়া, আর পেশের পরে জজমালা ওয়াও, এগুলো হলে এক আলিফটা দিয়ে পড়তে হয়। এইটা হচ্ছে মূল কথা, এতটুকু কথা। আরেকটা হচ্ছে মাদের হরকত। এইটার মধ্যে যেহেতু হারকত কথাটা আছে, হরকত জিনিসটা তো আমরা অলরেডি পড়ছি, একজন এক পেশকে হরকত বলে। তাহলে এটার মধ্যে হরফ থাকবে না, জবর জের পেশ থাকবে। তো ওই যে জবর জের পেশ যেটা আমরা বেকায়ে লিখি, এটা সোজা করে যদি হরফের উপরে থাকে, খাড়া জবর, খাড়া জের, জের থাকবে এবং উল্টো পেশ, পেশটা নরমাল থাকলে হচ্ছে পেশ, আর যখন উল্টো পেশ থাকবে এগুলোর আলাদা ব্যবহার। খাড়া জবর খাড়া জের উল্টো পেশকে মাদের হরকত বলে। ঠিক আছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। আচ্ছা, নেটের ডিসকানেক্ট হয়ে গেছে নেটের সমস্যার কারণে। আচ্ছা, যেটা বললাম এটা বুঝতে পারছেন যে খাড়া জবর মানে হচ্ছে যে আমরা যে নরমাল জবর পড়ি, এটা যখন খাড়া হয়ে যায়, আমি সোজা হয়ে যায়, তখন এটাকে খাড়া জবর বলে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হর হ্যাঁ, উল্টো পেশকে, উল্টো পেশকে, উল্টো পেশকে, খাড়া পেশকে না, উল্টো পেশ। পেশটা তো, পেশটা তো হচ্ছে এভাবে লেখে, এভাবে, এইটাকে উল্টোয় দিছে এভাবে, এই, ঠিক আছে, এভাবে উল্টো হয়ে গেছে। তো খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। এইটা কি হয়, এই যে নিয়মটা আছে দেখেন, মাদের হরকত হইলে ওই হরফকে, এখানে ডানের হরফ না কিন্তু, ওই হরফ যে হরফে হবে সেই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, মাদের হরফের মতনই এক আলিফ টেনে পড়তে হবে। এইটা মূলত, হ্যাঁ হ্যাঁ, লম্বা সুরে পড়তে হবে, এক আলিফ পরিমাণ লম্বা সুরে পড়তে হবে। এখন এইটা হচ্ছে কি যে আমরা যে মাদের হরফ পাইছি না, ওইটারই একটা সংক্ষিপ্ত রূপ। মানে মাদের হরফে কি প্রয়োজন হয়, জবরের বাম পাশে একটা খালি আলিফ, ইয়া, ওয়াও, এগুলো প্রয়োজন হয় না? তো এগুলো যদি এরকম লিখতো কনসেপ্ট, তাহলে অনেক বড় কনসেপ্ট হয়ে যেত। তো এগুলোকে সংক্ষিপ্ত করা যায় একটা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ দিয়ে। যেমন এরকম, বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র। সংক্ষিপ্ত রূপটা ছিল হচ্ছে বা, ইয়া, র। এটা হরকতের উচ্চারণ, এখন এটাকে একটু টান দিয়ে বলতেছি দীর্ঘ করে, বা, ইয়া, র, মা। এরপর হচ্ছে লিনের হরফ, লিন। লিনের হরফ, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়ে পড়া, মূল অর্থ হচ্ছে তাড়াতাড়ি করিয়ে পড়া। আর এটার আরেকটা অর্থ হচ্ছে নরম করা, নরম করা। তো দুইটা মিলাই একবারে অর্থ পড়ে। লিনের লিন অর্থ নরম ভাবে, নরম ভাবে মানে উচ্চারণটা নরম রাখতে হবে এবং জলদি করে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। লিন অর্থ হচ্ছে নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। লিনের হরফ হচ্ছে দুটি, লিনের হরফ হচ্ছে দুটি। জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া। দেখেন বাম পাশের পরে একই কথা, ওইখানে পেশের বাম পাশে ছিল ওয়াও আর জেরের বাম পাশে ছিল জজমালা ইয়া, এটা মদের হরফ।
আর এইটা জবর হবে প্লাস হচ্ছে ওয়াওই হবে। জবরে বাম পাশ জজমালা ওয়াও, জবরে বাম পাশ জজমালা ইয়া, লিনা হরফ হইলে তাড়াতাড়ি করিয়া ওই মাদের নিয়মের মতনই লিনা হরফ হইলে তার ডান দিক হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। ওইটা একালিফ টানিয়া পড়তে হয়, এটা তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। যেমন বাও বাই তাও তাই মাও মাই, এরকম বাও বাই তাও তাই, বাও আও জবর বাও, বাইয়া জবর বাই, তাড়াতাড়ি করতে হবে। বাও বাই তাও তাই, বাও বাই তাও তাই, এভাবে করা যাবে না। এটা ছিল আমাদের এই যে লেকচার শিট, এইটার বিষয় ছিল। আরেকটা বিষয় এখানে দেখি আমরা, যেমন ধরেন হরকত, হরকতটা দ্রুত পড়তে হয়। বা জবর বা, এখানে দেয়া আছে দেখেন ডান পাশে প্রথমে বা জবর বা, কিন্তু মাঝের হরফ যখন হয়েছে বা খালি আলিফ জবর বা, তখন একটু টান হয়েছে। আবার লিন বা ওয়াও জবর দাও, বা বা বাউ, এটা আবার দ্রুত, হরকতের মতন দ্রুত পড়তে হবে। বাজের বি বা ইয়াজের বি, বা ইয়া জবর বাই, বি বি বাই, বা পেশবু বা ওয়া পেশবু, বা ইয়া বা ওয়া জবর বাউ। এভাবে করে বাকি হরফগুলো এই একই নিয়মে হবে। এই হচ্ছে আমাদের মাদের হরফ, মাদের হরকত এবং লেনের হরফ, তিনটা। এই তিনটা আমাদেরকে খুব ভালো করে ধারণা রাখতে হবে, কারণ আমরা এখন যখন সামনে আগাবো ধীরে ধীরে তখন এগুলোর প্রয়োজন হবে। আচ্ছা, নতুন পড়া যেটা, লেকচার নাম্বার হচ্ছে 11, জজম এবং কলকলা। জজম এবং কলকলা। আমরা এই যে 10 নম্বর লেকচার শিটও দেখে আসছি, জজম দেখে আসছি, তাই না? জজম, জজম দেখছি যে জজম দিয়ে হরফকে ধরতে হয়, এইভাবে দেখছি, এই চিহ্নটা দেখছি, অথবা এরকম। তো জজম মানে কি? জজম মানে হচ্ছে এই দেখেন বাংলার দিকে একটু খেয়াল করি আমরা, যেমন কুর, ক র পেশ, ক র, কয় পুরস্কার, কুর অকুর, এটা ধরছি না, কুর এই রকে ধরছি। আবার আন সরে আন ও, আন এই নকে ধরছি, কিন্তু এর জন্য আলাদা কোনো কি লাগে নাই, চিহ্নের প্রয়োজন হয় নাই। বাংলার ক্ষেত্রে এটা ধরতে, এই হরফগুলো ধরতে, যেমন স হ জ, সহজ, এই জকে ধরছি, কোনো চিহ্নের প্রয়োজন হয় নাই। কিন্তু আরবিতে যখন আপনি এভাবে ধরে পড়বেন, কোন একটা হরকতকে, হরফকে ধরে পড়বেন, তখন তার জন্য একটা জজম বা একটা চিহ্নের প্রয়োজন হবে, যেটার নাম জজম। আরবিতে এটার আরো নাম আছে, যেমন সাকিন, সুকুন। ঠিক আছে, জজম, সাকিন এবং সুকুন, এটা হচ্ছে কথা। এরকম 29 হরফকে ধরে পড়া যায়। ঠিক আছে, এইটা হচ্ছে জজম। আর এই জজম যখন আরবি হরফ 29টার মধ্যে 24টায় হবে, ঠিক আছে, 24টা ধরলাম এখান থেকে, তখন এইটা স্বাভাবিক জজম এই ধরনের উচ্চারণ হবে। যেমন হামজা, হামজা তা জবর আত, হামজা তা জবর আত, হামজা তা জবর আত, হামজা তা জবর আত। কিন্তু পক্ষান্তরে দেখেন, এইটার 5টা হরফ আমরা এখনো রাখছি 29টা থেকে 5টা। এই 5টা হরফে যখন জজম হবে তখন একভাবে ধরতে তো হবেই, কিন্তু তার পাশাপাশি এইটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যেটা হচ্ছে আমরা যেমন ইকো সাউন্ড শুনি না মাইকের মধ্যে, ইকো সাউন্ড, ইকো সাউন্ড শুনি, মানে একটা ধ্বনি বারবার একটু আওয়াজ করে, ইকো সাউন্ড শুনতে ভাল লাগে। আজান দিলে বা ঈদ দিলে যে মাইকগুলোতে ইকো সাউন্ড থাকে, তো এটা বলতে পারি আমরা এরকম, যেমন আটকা ঘর, বা যে ঘরটা আটকানো, মাল জিনিস নাই, এরকম ঘরে যেরকম কথা বললে একটা কথাটা বারবার শোনা যায়। হ্যাঁ, তারপরে টেনিস বল যেমন দেওয়ালে মারলে দেওয়ালটা থেকে ফিরে আসে, এই যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, এই রকম 5টা হরফে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেটাকে আমরা এই উচ্চারণকে তো ধ্বনি বলি, ওই ধ্বনির একটা প্রতিক্রিয়া আসার কারণে ওটাকে প্রতিধ্বনি বলে। ধ্বনির প্রতিধ্বনি, ধ্বনির প্রতিধ্বনি, ধ্বনির প্রতিধ্বনি, এইরকম হরফ 5টা, এরকম হরফ হচ্ছে 5টা। একই রকম পূর্বে জজমের মতন, জাস্ট একটা প্রতিধ্বনি হবে। যেমন আক, আক, ঠিক আছে, আক, একটু কফে একটু ধাক্কা দিচ্ছে, আক, আক, আক। দেখেন ওইটা যদি কাফে হইতো তাইলে এটা কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। হ্যাঁ, কাফ হয় 24 হরফের মধ্যে। এই হচ্ছে আমাদের এই লেকচার সেটা আলোচনা বিষয়। এখন আমরা সামনে যাব, আলোচনা করব, মানে এই থেকে আপনি বুঝে যাবেন।
সুকুন অল কলকলা, আসুকুন, সুকুন জজম, উপরের মাথা বাঁকা, এই যে চিহ্নগুলো আছে জজম সবসময় উপরে থাকে, উপরের মাথা বাঁকা চিহ্নকে জজম বলে। হ্যাঁ, আরবি হরফ একটির সাথে আরেকটি মিলিয়ে পড়ার, লেখার না কিন্তু, বলতেছি কি মিলিয়ে পড়ার, লেখার কিন্তু আমরা মুরাক্কাব পড়ছি, মিলিয়ে পড়ার, একটির সাথে আরেকটি মিলিয়ে পড়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে সুকুন, সাকিন বা জজম, যেটা নাম বলে, নাম ভিন্ন কাজ এক। জজমওয়ালা হরফ হরকত ছাড়া কখনো একা একা পড়া যায় না, ঠিক আছে, সেটা আগে হরকত হইতে হবে। জজমওয়ালা হরফ, এইটা হচ্ছে আপনাদের সংজ্ঞা, এটা আপনারা অবশ্যই একটু মুখস্থ করে নেবেন। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, তার ডানের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, একত্রে একবার, যেমন ক রস্যকার কুর একবার পড়তেছি, সরে আন আন, এইরকম। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এটা মূল কথা, আপনারা এই লাইনটা অবশ্যই নোট করে রাখবেন বা পড়বেন। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আমরা সামনে গেলে বুঝতে পারবেন। এই হচ্ছে জজম। দেখেন চারটা ছাপা দেখা যায় আমরা কোরআন শরীফের মধ্যে, এই চার ধরনের দেখি বিভিন্ন প্রকাশনীর জন্য বা বিভিন্ন দেশ ভেদে এটা দেখি। তার মধ্যে একটা হচ্ছে নুরানি ছাপা, এইরকম মাছের কাটা আমরা এটা বলি, ছোটবেলা পড়ছেন। এইটা সব থেকে বেশি আমাদের এই বাংলাদেশে বা ভারতের মধ্যে দেখা যায় এই ছাপাটা। এইটা একটু বেকায় দিয়া সৌদি আরবে এইটাই একটু বেকায় দিয়া লেখে, এইটা দেখা যায় সৌদি আরব টাইপের যে কনসেপ্ট গুলো হয়, বিশেষ করে সৌদি আরব থেকে যারা হজে গিয়ে আনে দেখবেন এইটা থাকে। এরপরে এইটা হচ্ছে বিভিন্ন দেশে ব্যবহৃত, এইটা আমাদের দেশে বা ভারতে ব্যবহৃত হয় না, এটা মূলত আপনার হচ্ছে সৌদি আরব, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্য, তারপর হচ্ছে তার্কিশ, এইসব যে রাষ্ট্রগুলো আছে এগুলোতে এই ধরনের যজম দেখা যায়। আবার এইটা হচ্ছে ইন্দোবাক, এটা আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এইসব জায়গায় এটা ব্যবহার হয়, বিশেষ করে মাদ্রাসাগুলোতে হিফজুল কোরআন এইটা ব্যবহার হয়, এটা কমার মতন। চারটা দেখতে যেমনই হোক, ঠিক আছে, চারটা যেমনই দেখতে হোক, এরকম যে হইছে সামনে আরো কোন রকম হইতে পারে, এখন নাই, এখন পর্যন্ত নাই, এরকম হবে না এরকম। এই চারটা যেমনই হোক কাজ কিন্তু একই, ওই তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, ঠিক আছে, একদম সহজ, কিন্তু চারটা যেমনই হোক কাজ কি একই, এর কোনো ভিন্নতা নাই। আমরা মানুষ যেমনই দেখতে হয়, বাংলাদেশ, ভারত, ঠিক আছে, ভারতের কিন্তু আপনারা যেহেতু সবাই ভারতীয় এখানে, দেখা যায় যে ইন্ডিয়ান কিন্তু সবাই কিন্তু একরকম চেহারার না। হ্যাঁ, কলকাতার মানুষ দেখতে একরকম, মুম্বাই বা দিল্লির মানুষ দেখতে কিন্তু আবার অন্যরকম দেখা যায়, একটু মানে লম্বার দিক থেকে মুম্বাইয়ের মানুষ মনে হয় একটু লম্বা বেশি হয়, যেটা আমার দেখা। তারপর হচ্ছে চেন্নাইতে আমি নিজের চোখে দেখে আসছি, ঠিক আছে, এটা দেখা। চেন্নাইয়ের মানুষগুলো আমরা যেভাবে আসলে এইটা দেখি যে ঠিক ওই রকমই দেখছি, অনেক মোটা, যেরকম মোটা বলতে মানে পেট টেট এরকম না, অনেক চ্যাপ্টা, সেরকম লম্বা, এরপরে হচ্ছে কালো হয় অনেক পরিমাণ দেখলাম, এবং বোঝা যায় যে তারা অনেক শক্তিশালী, মানে শক্তির দিক থেকে আমাদের থেকে, বাঙালির থেকে তারা শক্তির দিক থেকেও বেশি। এবং চেন্নাইতে যেহেতু গেছি, থাকছি, দেখছি যে হোটেলগুলো তো যারা বসে একসাথে তিনটা চারটা ডিম খায়, এবং ওদের চেন্নাইতে বেশি হচ্ছে নারিকেল দিয়া সবকিছু, নারিকেল তেল থেকে ভাজে। তো এই যে মানুষ ভেদে আপনি যাই বলেন, আপনি পাকিস্তান যাবেন, তারা দেখবেন অনেক সুন্দর হয়, তার থেকে ইউরোপে আরো ফর্সা হয়, কিন্তু আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এটা তো সমান, ঠিক আছে, অধিকার দিক থেকে, চেহারার দিক থেকে তো আর মানুষের আলাদা করা যাবে না। ঠিক জজমের চেহারা যেমনই হোক অঞ্চল ভেদে, জজমের সব কাজ এক, তার ডান দিকের হরকতের সাথে হরফের সাথে একত্রে একবার পড়তে হয়। যেমন হামজা তাজবর আত, হামজা তাজবর আত, আমরা এই কমাটা ধরে পড়বো, ঠিক আছে, কমার মতন যেটা, এটা ধরে পড়লে ভালো হবে, কারণ এই ধরনের কনসেপ্ট বেশি চলে। আর 2 নম্বর হচ্ছে, এই তো আমাদের বাংলাদেশে একটা প্রকাশনী আছে এমদাদিয়া প্রকাশনী, তাদের এই কনসেপ্টটা খুবই মানে শুদ্ধতার দিক থেকে থাকে, সেটাকে আপনাদেরকে ইন্ডিয়ান যারা আছেন তাদেরকে সতর্ক করলাম, কারণ আমি ইন্ডিয়া থেকে একবার কনসেপ্ট আনছিলাম, দেখছি অনেক পরিমাণে প্রিন্টেড ভুল থাকে, অনেক পরিমাণে প্রিন্টেড ভুল, অর্থাৎ
যারা হাফেজ না তারা বুঝবে না এটা। এইটা হচ্ছে ধরেন কোন জায়গায় জের জবর হয়ে গেছে, জবর জের হয়ে গেছে, কোন জায়গায় শব্দই পাল্টে গেছে, ঠিক আছে? এমন এমন ভুল দেখছি আপনার কনসের মধ্যে। এটা কিন্তু কোরআনের ভুল না, এটা হচ্ছে প্রিন্টেড ভুল করতেছে। এখন কেন করতেছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তারাই জানে। এবং আমি বাংলাদেশেও অন্য অন্য প্রকাশনী আছে, নাম বলবো না, প্রকাশনী আছে, যখন আমি দেখা যায় অফলাইনে পড়াইছি অনেক ছাত্রদের, তখন তাদেরকে ভুল ধরাই দিছি। এমন হয়েছে যে এক কোরআন শরীফে 30টা 32টা ভুল ধরাই দিছি, যেগুলো একদম হরকতে ভুল আছে, কোন শব্দগত ভুল আছে। তো এর জন্য আমাদেরকে কোরআন শরীফ যখন আমরা পড়বো, সেটাও যেন ভালো প্রকাশনী, যেটা আলেমদের থেকে প্রকাশনা হবে, যেটা অনেক দিনের, এইরকম যেন আমরা, ঠিক আছে, এরকম যেন আমরা একটু ই করি, বিবেচনা করে তারপরে সিলেক্ট করি আমাদের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জজম। জজম, এই জজমটাকে আমরা ধরবো, এটা হচ্ছে এই জজমটা হচ্ছে কমার মতন, ঠিক আছে, এই জজমটা হচ্ছে কমার মতন, এই জজমটা হচ্ছে কমার মতন। আচ্ছা, আমরা মনে রাখবো হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তাপেশ উত, এইভাবে প্রতিটা ধরবো। এই যে ধরতেছি আত ইত উত, আত ইস উস, আখ ইখ উখ, এরকম করে সব হরফ হবে, সব হরফ। আচ্ছা, আমরা এরপরে মূল ক্লাসে যাই। কলকলা। কলকলা, কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, প্রতিধ্বনি, ধ্বনির একটা প্রতিধ্বনি হওয়া, ইকো সাউন্ড। কলকলা হরফ 5টি, কফ ক ব্যা জিম দাল, কফ ক ব্যা জিম দাল, কফ ক ব্যা জিম দাল। মনে আছে 24টা বলছিলাম, ওটা ওইখানে হবে, ওই হরফের মধ্যে এই 5টা পাবেন না। এই 5টা কফ ক ব্যা জিম দাল। এই হরফটা দুই ভাগে বিভক্ত। প্রথম দুইটা হচ্ছে হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ, মনে আছে আমরা পড়ছিলাম, ওই সদ দত ত জ খ গইন কফ, ওর মধ্যে এই দুইটা হচ্ছে হরুফুল ইস্তিআলা মোটা হরফ, আর বাকি তিনটা হচ্ছে চিকন হরফ। কলকলা যখন করবেন তখন এই দুইটা মোটা করবেন, এই দুইটা চিকন করবেন, এই তিনটা, ঠিক আছে, এটা মনে রাখবেন। এই যে দেখেন, এই যে কলকলা যখন করবেন তখন এইগুলো উপরের দিকে আওয়াজ করবেন, তাহলে মোটা হয়ে যাবে। এখন এই 5 হরফ যেটা আছে, এই 5 হরফে যখন জজম হবে, ঠিক আছে, সংজ্ঞাটা কি দেখেন, এই 5 হরফে জজম হবে, যখন জজম হইল তখন কি করতে হবে, কলকলা করিয়ে পড়তে হবে। এই আর কোনো কাজ নাই, একটু প্রতিধ্বনি, একটু পাল্টা আওয়াজ করে পড়তে হবে। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হবে। যেমন আক, আক, ইক, উক, আক, ইক, উত, এই যে কলকলা করতেছি, আক, ইক, উক, আক, ইক, উক, আক, ইক, উক, আক, আক, ইক, উক, আক, ইক, উক। ঠিক পরের গুলো হচ্ছে যে চিকন, চিকন মানে কি, নিচের দিকে চাপ দিবেন, নিচের দিকে চাপ দিলে এটা অটোমেটিক চিকন হয়ে যাবে। যেমন আবে, ইবে, উবে, এজে, ইজি, উজে, আদে, ইদে, উদে, ঠিক আছে, এটা আদও বলা যাবে না। আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। এই 5টা হরফ, এই এই তিনটা হচ্ছে চিকন উচ্চারণ করতে হবে। তো এই হচ্ছে কলকলা। যেমন ফা জবর ফা, হামজা কফ জবর আক, ফা আক, বা জবর বা, লাম জবর লা, ফা আক বালা, ফা আক বালা, ফা আক, আক, ফা আক বালা। তারপর হচ্ছে হামজা ত জবর আত, হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, ফা আত আমা, হা মিম পেশ হুম, ফা আত আমা হুম, ফা আত আমা হুম, ঠিক আছে, আত আমা হুম, ফা আকবালা আত আমা হুম। মিম বা জবর মাবে, সা ওয়াপে সু, সাথে জজম, মাবে, মাবে, সুস, মাবে, সুস, মাবে, সুস। এরকম আমরা সূরার মধ্যে পাই না, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে ফালাক, কফটায় জজম হয়েছে, ফালাক। জি, কলকলা কি বুঝতে কারো সমস্যা আছে? এই যে কলকলা, আমরা ক্লাস তো শেষের দিকে আছি, নামাজে যাইতে হবে। আচ্ছা, 1 মিনিটের মধ্যে বলেন, এই যে জজম আর কলকলা, কোনো প্রশ্ন আছে?
আচ্ছা আনারুল হক ভাই, তারপরে কলকলা শব্দগুলোর আগে যজম থাকলে কলকলা করে পড়তে হয়। হ্যাঁ, আগে না মানে উপরে। হ্যাঁ, উপরে যজম থাকলে কলকলা করে পড়তে হবে। হ্যাঁ, কলকলা মানে একটু পাল্টা আওয়াজ করে পড়তে হবে। আর বাকিগুলো হরফ শুধু ধরে পড়তে হবে। যজমের কাজ হচ্ছে ধরে পড়া, আর এইগুলো হচ্ছে একটু প্রতিক্রিয়া করে পাল্টা আওয়াজ করে পড়া। আচ্ছা আপনারা একটু এই যে পড়া এটা একটু দেখেন পড়েন, তাইলে আপনারা বুঝতে পারবেন, প্রশ্ন জাগবে, নাইলে প্রশ্ন জাগবে না। প্রশ্ন জাগে কখন? যখন আপনি পড়বেন তখন প্রশ্ন জাগবে যে হুজুর এইটা হইতে পারে কি। আমাদের রাতের একটা ব্যাচ হয়, আপনার ভিডিও দেখতে পারেন, রেকর্ডিং ভিডিও দেখবেন, রাতের একটা ব্যাচে ক্লাস হয় এই রমাদান মাসের জন্যই। ওইটা অনেক অনেক স্টুডেন্ট আছে, প্রায় 16 জন আছে, ইন্ডিয়ানও আছে, বাংলাদেশিও আছে। তারা অনেক সুন্দর করে ক্লাস করে দেখে তাদের অনেক প্রশ্ন থাকে, ঠিক আছে? দেখবেন অনেক প্রশ্ন করে। প্রশ্ন করার মাধ্যমে আপনি পড়াটা আরো সুন্দর করে বুঝে নিতে পারবেন। জি জি। আচ্ছা ঠিক আছে। প্রথম অর্থটাই আছে ফালাক বালা। ফালাক, হ্যাঁ ফালাক, লাক, হ্যাঁ ফালাক হ্যাঁ বালা আত হ্যাঁ আত হ্যাঁ, এরকম আওয়াজ হবে। আহুম ইয়াজে, তারপর কি ইয়াজে ইয়াজে ইয়াজে। আচ্ছা আপনারা এটা পড়েন, যেমন আমরা সূরাতুল ফালাকের সূরাতুল ইখলাসে পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এই যে আহাদ দাল, এর জন্য কলকলা হয়েছে। আল্লাহুস সামাদ, সামাদ, মাদ, কলকলা দাল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। শেষে 4-5টা সূরা পড়লে আপনি 5টা কলকলা হরফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে 4-5টা সূরা শেষে গুলো একটু পড়ে দেখেন যে কলকলাটা হচ্ছে কেমন শোনাচ্ছে আপনার। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আগামী ক্লাসে যথাযথ সময় অংশগ্রহণ করেন এবং পড়ে কমপ্লিট করেন। ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।